আজকে আমি তোদের ক্যালোরিমিটি চ্যাপ্টারটা একটু আলোচনা করব। তাহলে ক্যালোরিমিটি কি না, যেখানে তাপ পরিমাপ সংক্রান্ত আলোচনা করা হয়। তাহলে আমরা তাপ কি পরিমাপ করতে পারি? কোনো বস্তুর মোট তাপ কি আমরা পরিমাপ করতে পারি? না, আমরা কোনো বস্তুর মোট তাপ পরিমাপ করতে পারি না, শুধুমাত্র গৃহীত ও বর্জিত তাপ পরিমাপ করতে পারি। তাহলে কেন কোনো বস্তুর মোট তাপ পরিমাপ আমরা করতে পারবো না? কারণ যখন উষ্ণতা পরম শূন্য উষ্ণতায় যায়, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যায়, তখনই একটি বস্তুর তাপ শূন্য হয়। তাহলে আমাকে যদি কোনো বস্তুর মোট তাপ পরিমাপ করতে হয়, তাহলে আমাকে বস্তুটাকে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে যেয়ে দেখতে হবে কতখানা তাপ বর্জন করলো। সেটা সম্ভব নয়। সেই জন্য কোনো বস্তুর মোট তাপ আমরা কখনোই পরিমাপ করতে পারবো না। তাহলে আমরা যেটা পরিমাপ করি, যখন দুটো বস্তুর মধ্যে তাপের বিনিময় হয়, তখন সেই গৃহীত এবং বর্জিত তাপ, সেটা তিনটে বিষয়ের উপর নির্ভর করে, যে তাপমাত্রা, পার্থক্য, ভর আর কি উপাদান। তাহলে অর্থাৎ একটা বস্তুতে কতখানা তাপ বর্জন হবে, একটা বস্তু কতখানা তাপ বর্জন করবে বা একটা বস্তু কতখানা তাপ গ্রহণ করবে, সেটা নির্ভর করবে তার ভর, আপেক্ষিক তাপ এবং কি তার উষ্ণতার পরিবর্তনের। ইকুয়েশনটা এরকম দাঁড়াবে, গৃহীত বা বর্জিত তাপ H সমান হবে কি mst, যেখানে m হচ্ছে ভর, বস্তুর ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ, t হচ্ছে কি উষ্ণতা। তাহলে s এর একক কি? s এর একক কি? তার আগে তাপের একক কি আরেকবার মনে করে দিচ্ছি, যে তাপের সিজিএস পদ্ধতিতে একক ক্যালোরি, এমকেএস পদ্ধতিতে তাপের সিজিএস ও এমকেএস পদ্ধতিতে একক ক্যালোরি। ক্যালোরি এসআই পদ্ধতিতে একক জুল। এটা কিন্তু মনে রাখবি। তাহলে এই ক্যালোরি কাকে বলা হবে না, অ্যাকচুয়ালি খুব সহজ ভাষায় 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকেই 1 ক্যালোরি বলা হয়ে থাকে। কিন্তু এটা ঠিক নয়। কেন ঠিক নয়? না, জলের উষ্ণতা 0 থেকে 1 ডিগ্রি করতে যা তাপ লাগবে, 99 থেকে 100 ডিগ্রি বৃদ্ধি করতে একই তাপ লাগবে না, ভিন্ন তাপ লাগে। সেই জন্য আমাদের একটা গড় ক্যালোরির ধারণা করা হয়, যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি করতে যে পরিমাণ তাপ লাগে, তাকে 100 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হবে কি গড় ক্যালোরি। এই গড় ক্যালোরির পরিমাণ দেখা গেছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে যে তাপ লাগে তার সঙ্গে সমান। সেই জন্য এইটাকে 15 ডিগ্রি ক্যালোরিও বলা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে কেন, তাহলে 15 ডিগ্রি এটা অনেক সময় ছোটবেলায় বা আগে তোরা করেছিস, যে 15 ডিগ্রি ক্যালোরি বলতে কি বোঝায়। 15 ডিগ্রি ক্যালোরি বলতে কি বোঝো, এটা কিন্তু জেনে রাখবি। তাহলে অ্যাকচুয়ালি ক্যালোরি বলতে ওই 15 ডিগ্রি ক্যালোরিটাকে কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, ঠিক তাপের বড় একক কিলো ক্যালোরি পাবি, জুল পাবি, তাহলে এইগুলো সব পাবি। তাহলে আপেক্ষিক তাপের একক কি হবে না, এই যে H সমান mst পড়েছিস, S সমান কত হচ্ছে H/mt। তাহলে আপেক্ষিক তাপের একক হবে সিজিএস পদ্ধতিতে, সিজিএস একক কি হবে না ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এসআই কি হবে, এসআই একক জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। যদিও 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধি আর 1 কেলভিন উষ্ণতার বৃদ্ধি কিন্তু একই হয়। আপেক্ষিক তাপের মাত্রা কি হবে? তাহলে আপেক্ষিক তাপের মাত্রা, তাহলে এস এর মাত্রা এটা সমান হবে, অ্যাকচুয়ালি টি মানে এখানে উষ্ণতা, কিন্তু এটা টেম্পারেচার। ঠিক আছে, তাহলে এস এর মাত্রা সমান কি হবে, এইচ এর মাত্রা, কার্যের মাত্রা mL²T⁻² বাই m, আর উষ্ণতার মাত্রা জানিস ক্যাপিটাল থিটা, তার মানে এটা দাঁড়াচ্ছে L² T⁻²
থিটা টু দি পাওয়ার -1। এটা হচ্ছে কি আপেক্ষিক তাপের মাত্রা, আপেক্ষিক তাপের মাত্রা। ঠিক আছে, তাহলে এছাড়াও আপেক্ষিক তাপ কিন্তু তোর হচ্ছে অন্যভাবেও আপেক্ষিক তাপের সংজ্ঞা দেওয়া হয়ে থাকে। কিরকম না, একটা বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে যেই তাপ লাগে এবং জলের একই উষ্ণতা বৃদ্ধি করতে যেই তাপ লাগে তার অনুপাত দিয়েও কিন্তু আপেক্ষিক তাপ বলা হয়ে থাকে। কিন্তু সেটা সিজিএস পদ্ধতিতে কিন্তু এটা দেখা যায় যে ওই অনুপাত দিয়ে যেটা করলে সেটা কিন্তু আপেক্ষিক তাপের সঙ্গে সিজিএস পদ্ধতিতে হলে ওইটা কিন্তু হবে, একই হবে, কিন্তু এসআই পদ্ধতিতে ওইটা হবে না। হ্যাঁ, এবং যেহেতু এখানে দেখ দুরকম তাপের তুলনা করা হচ্ছে, সেই জন্য এটা কিন্তু তখন ওই দিক থেকে ধরলে কিন্তু একক না থাকারই কথা। ঠিক আছে, কিন্তু এটা ধরা হয় না, এটা মনে রাখবি। আচ্ছা, বস্তুর যে উষ্ণতা যখন বৃদ্ধি করা হচ্ছে, তখন যদি আমরা একটা কোনো বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে সেটা যদি বিবেচনা করি, সেটাকে তখন বলা হয় কি তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব। যে অর্থাৎ তাপ ধারকত্ব কি হবে না, তাপ ধারকত্ব বা তাপগ্রাহিতা সমান হবে এমএস, বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফল কি হবে, তার তাপগ্রাহিতা বা তাপ ধারকত্ব। আবার যখন আমরা বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে কতখানা তাপ লাগছে তার সঙ্গে জলের উষ্ণতা বৃদ্ধির তাপের সঙ্গে তুলনা করব, সেইটাকে জলসম বলা হয়ে থাকে। তাহলে জলসমের সংজ্ঞাটা কি না, একটি বস্তুর কোনো পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করার জন্য যে তাপ লাগে সেই পরিমাণ তাপ যে ভরের জলের তাপমাত্রা একই বৃদ্ধি ঘটাতে পারে তাকে বলা হবে কি ওর জলসম। তাহলে জলসম এবং আপেক্ষিক তাপের সঙ্গে তুলনা কিন্তু একটা করা যেতে পারে। কিরকম না, দেখ এইচ সমান আমি কি পেয়েছি এমএসটি, এইচ সমান পেয়েছি এমএসটি। তাহলে এখন ধর এই একই তাপ দিচ্ছি, দিয়ে ধরা যাক ডব্লু পরিমাণ গ্রামের, তাহলে ডব্লু পরিমাণ ভরের জলের উষ্ণতা বৃদ্ধি হচ্ছে একই, ওই টি হচ্ছে, তাহলে জলের ভিতরে এস ডব্লু ধরিস, তাহলে ডব্লু ইন্টু এস ডব্লু ইন্টু টি, এটাই হবে এইচ। তাহলে সেখান থেকে দেখ কি পাবি, তাহলে হচ্ছে ডব্লু ইন্টু এস ডব্লু টি ইকাল টু এম এস টি। তাহলে অতএব ডব্লু ইকাল টু কি হবে এম এস বাই কত এস ডব্লু। অর্থাৎ তাপগ্রাহিতা ও আপেক্ষিক তাপের অনুপাতই কি হবে না জলসম। সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত হয় 1, সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ হয় 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। সেই জন্য সিজিএস পদ্ধতিতে তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপের তাপগ্রাহিতা এবং জলসমের সংখ্যাগত মান সমান। তাহলে আমরা কোনো বস্তুর তাপ পরিমাপ করি ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে এই যে ক্যালোরিমিটার যন্ত্রের কথা বলছি, অ্যাকচুয়ালি এখানে তাপ পরিমাপ করা হয় কিভাবে না গণিতের সাহায্যে। মানে অ্যাকচুয়ালি এখানে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয়, যেটা অঙ্ককে কাজে লাগে। তাহলে কিভাবে না, ক্যালোরিমিটার হচ্ছে একটা তামার তৈরি পাত্র, যেটাতে একটা আলোরক থাকবে, মানে যেটা আন্দোলিত করতে পারবে, এবং এখানে একটা উষ্ণতা, এখানে একটা পদার্থ রাখা হয়, তরল পদার্থ, একটা তরল পদার্থ রাখা হয়, এবং একটা থার্মোমিটার দেওয়া থাকে, একটা থার্মোমিটার দেওয়া থাকে। তাহলে কিভাবে উষ্ণতা পরিমাপ করা হয়, কিভাবে তাপ পরিমাপ করা হয় না, দুরকম বস্তু, ধর একটা এই তরলটাতে ধর একটা উষ্ণ বস্তু ফেলে দেওয়া হয়, তাহলে উষ্ণ বস্তু কি করবে, তাপ বর্জন করবে এবং এই তরলটা তাপ গ্রহণ করবে। তাহলে এই গৃহীত আর বর্জিত তাপ দিয়ে এটা তোর হচ্ছে এখানে গৃহীত বর্জিত তাপের পরিমাপ করা হয়। কিভাবে করা হয় না, ধরা যাক ধর একটা বস্তুর ভর m1, তার আপেক্ষিক তাপ s1, তার প্রাথমিক উষ্ণতা ধর T1। যে একটি বস্তুর ভর m1, আপেক্ষিক তাপ s1, প্রাথমিক
উষ্ণতা T1। অন্য বস্তুর ভর হচ্ছে m2, আপেক্ষিক তাপ হচ্ছে S2, প্রাথমিক উষ্ণতা কত T2। এবার চূড়ান্ত উষ্ণতা T হলে এখানে যদি T1 গ্রেটার দেন T2 হয়, তাহলে প্রথম বস্তুর উষ্ণতা কি হচ্ছে দ্বিতীয় থেকে বেশি, তাহলে প্রথম বস্তু তাপ বর্জন করবে। তাহলে কি হবে, প্রথম বস্তু দ্বারা বর্জিত তাপ সমান কত হবে, m1 s1 T1 মাইনাস T। দ্বিতীয় বস্তু দ্বারা গৃহীত তাপ m2 s2 T মাইনাস T2। তাহলে অতএব m1 s1 T1 মাইনাস T সমান কি হবে, m2 s2 T মাইনাস T2। অর্থাৎ উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। বোঝা গেছে, উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ ও শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ এটা কি হবে, পরস্পর সমান হবে। এটাই ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে ক্যালোরিমিতিক পদার্থ, তাহলে ক্যালোরিমিটার আমরা তরল পদার্থ ব্যবহার করি, সেই তরল পদার্থ ব্যবহার করা হয় সেটা কি বলা হয়, ক্যালোরিমিতিক পদার্থ। তাহলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই জল ব্যবহার করা হয়, কারণ জলের আপেক্ষিক তাপ অত্যন্ত উচ্চ। মানে অর্থাৎ জলের সামান্য উষ্ণতা বৃদ্ধি করতে অনেক বেশি তাপ লাগে। এছাড়াও বিভিন্ন তেল ব্যবহার করা হয়ে থাকে, তেল, অ্যানিলিন এগুলো কিন্তু ব্যবহার থাকে। সবারই কিছু সুবিধা অসুবিধা আছে, সেগুলো জানতে হবে। ক্যালোরিমিটারে সুপরিবাহী পদার্থের কেন, এখানে বিভিন্ন কোশ্চেন আছে যে ক্যালোরিমিটার কেন তামার তৈরি করা হয়। তাহলে তামা হচ্ছে তাপের সুপরিবাহী, সেই জন্য ক্যালোরিমিতিক পদার্থ হিসাবে তোর হচ্ছে তামা ব্যবহার করা হয়ে থাকে। এতে কি হবে না, খুব সহজেই যে ধর কোনো একটা শুরুতে ক্যালোরিমিটারের উষ্ণতা ধর T1 ছিল আমি ধরছি, তাহলে সেখানে T1 উষ্ণতা ছিল, মানে ক্যালোরিমিটার তামারও উষ্ণতা ছিল T1, এবং ক্যালোরিমিটারে থাকা পদার্থ অর্থাৎ যে তরল পদার্থ তারও উষ্ণতা T1। তাহলে এখন যখন অন্য একটা পদার্থ দিয়ে চূড়ান্ত উষ্ণতা T হবে, তখন ক্যালোরিমিটার এবং ক্যালোরিমিটারে থাকা পদার্থ তরল পদার্থ উভয়ের উষ্ণতা T হবে, এবং সাথে সাথে দ্বিতীয় যে পদার্থটা দিয়েছিলি সেটারও উষ্ণতা কত হবে, T হবে। অর্থাৎ সবারই উষ্ণতা জানা থাকবে, এবং তাহলে তামার ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ বা তামার ক্যালোরিমিটারের জল সম যদি জানা থাকে, তাহলে তামার ক্যালোরিমিটার কতখানা তাপ বর্জন করছে সেটা বার করতে পারবি। আবার তোর ক্যালোরিমিটার পদার্থ যেটা ছিল সেটারও কতখানা তাপ বর্জন করছে সেটা জানতে পারবি। আবার যেটা দ্বিতীয় বস্তু যেটা তাপ গ্রহণ বা বর্জন করছে, মানে এখন ধর ক্যালোরিমিটার উষ্ণতা বেশি হলে সে তাপ বর্জন করবে, আর কম হলে সে গ্রহণ করবে। তার মানে ওই ক্যালোরিমিটার এবং ক্যালোরিমিটার থাকা পদার্থ কতখানা তাপ গ্রহণ বা বর্জন করছে সেটা আমরা সহজেই পরিমাপ করতে পারবো। যেহেতু সুপরিবাহী পদার্থ, তার মানে সবারই উষ্ণতা সহজেই একই হয়ে যাবে। কিন্তু কাঁচের তৈরি করা হলে কি হতো না, সব জায়গায় উষ্ণতা একই হতো না, ফলে আমরা এটা কিন্তু গণনা করতে পারতাম না। এটা কিন্তু মাথার মধ্যে রাখবি। তাহলে জলের যে বললাম, জলের আপেক্ষিক তাপ অত্যন্ত উচ্চ হওয়ার ফল নিচু ক্লাসেও তোরা পড়েছিস যে কিরকম না, যেহেতু জলের আপেক্ষিক তাপ অত্যন্ত উচ্চ, সেই জন্য সেক দেওয়ার কাজে জল ব্যবহার করা হয়। কারণ এটা অনেক বেশি তাপ গ্রহণ বা বর্জন করে। জল গরম হতে বেশি সময় নেয়। এই কারণে তোরা পড়েছিস যে যেহেতু জলের আপেক্ষিক তাপ অত্যন্ত বেশি, সেই জন্য জল সহজে গরম হয় না, আবার সহজে ঠান্ডা হয় না। সেই জন্য সমুদ্রবায়ু, স্থলবায়ুর সৃষ্টি হয়। যে দিনের বেলা কি হয় না, জলটা দিনের বেলা ভূপৃষ্ঠ তাড়াতাড়ি গরম হয়ে যায়, কিন্তু সমুদ্র জল তখন অপেক্ষিত ঠান্ডা থাকছে, ফলে ভূপৃষ্ঠ থেকে বায়ু সমুদ্রের দিকে যায়। আবার রাত্রেবেলা সমুদ্রের জল সহজে ঠান্ডা হয় না, কিন্তু ভূপৃষ্ঠ ঠান্ডা হয়ে যায়, তাহলে সেখান থেকে সমুদ্র বায়ু আসে। ঠিক আছে, এই চ্যাপ্টারে মূলত প্রচুর অঙ্ক আছে।
হ্যাঁ, তোরা অঙ্কগুলো করবি এবং ভুল এড়ানোর জন্য, হ্যাঁ, যাতে যে অঙ্কগুলো সবগুলোই, হ্যাঁ, অঙ্কগুলো সিজিএস পদ্ধতিতে করবি, ঠিক আছে, এই চ্যাপ্টারের।